বিজেপি সরকার প্রথমবার এ রাজ্যে আসার পর থেকেই বারবার বুঝিয়ে দিয়েছে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি তারা নিয়েছে। এবার কাটমানি আর সিন্ডিকেট রুখতে হেল্পলাইন, দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ। তৃণমূল জমানায় এই সিন্ডিকেট কাটমানি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, তবে এবার দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স, এবার হেল্পলাইন নম্বর চালু হচ্ছে। একেবারে আগের জমানায় যদি সব থেকে বেশি কোনো বিষয় নিয়ে সাধারণ নাগরিকদের ব্যতিব্যস্ত হতে হতো তাহলে এই কাটমানি। আমরা দেখেছি বিভিন্ন নাগরিক পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প, তার জন্য যখন তারা তাদের যে ন্যায্য পাওনা সেই পাওনা পেতে গেলে বিভিন্ন ক্ষেত্রে কাটমানি দিতে হতো, এই অভিযোগ সামনে এসেছে। শুধুমাত্র তাই না, যারা নিজের বাড়ি করতে চেয়েছেন কিংবা কেউ ব্যবসা করতে চেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট, এই অভিযোগও কিন্তু বারংবার সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে এসেছে। আর সেই বিষয় নিয়ে কঠোর মনোভাব দেখাবে রাজ্য সরকার, সেই বিষয়টা আগেভাগেই এই রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হচ্ছিল। এবং বর্তমানে যে ছবিটা দেখা যাচ্ছে, এই হেল্পলাইন প্রকাশ করার মাধ্যমে একেবারে যে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকার নিতে চলেছে সেই বিষয়টাই কিন্তু তারা আরও একবার স্পষ্ট করলো। রাজ্য পুলিশের তরফে এই হেল্পলাইন নম্বর আজ প্রকাশ করা হবে। যে হেল্পলাইন নম্বর মূলত এই ধরনের কোনো অভিযোগ যদি কারোর থাকে, কোনো সাধারণ নাগরিক, কোনো ব্যবসায়ী, কারোর যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে যেখানে তাকে সিন্ডিকেট কিংবা কাটমানি দিতে হচ্ছে বা কেউ তাদের ওপর সেই অত্যাচার করছে, সেক্ষেত্রে তারা সেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। যে কোনো রাজনৈতিক দল, শাসক বিরোধী যে কোনো রাজনৈতিক দলের কেউ যদি সিন্ডিকেট কিংবা এই কাটমানির সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। এর আগেও আমরা রাজ্য সরকারকে সেই বার্তা দিতে দেখেছি। এবারও সেই বিষয়টাই কিন্তু রাজ্য পুলিশের এই হেল্পলাইন চালু করা হলে সেই বিষয়টাই যে আরও একবার রাজ্য সরকার তার মনোভাবের মধ্যে দিয়ে স্পষ্ট করছে, সেটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। অনিন্দিতা, ধন্যবাদ সান্নিক। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় পড়লে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেজন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। আমরা দেখেছি তৃণমূল জমানায় এই কাটমানি দিয়ে দেদার বেনিয়ম হয়েছে। জেলায় জেলায় পাচার চক্র চলতো, সিন্ডিকেটের চক্র চলতো, এমনকি সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প পেতেও দিতে হতো কাটমানি, ঘুষ। তৃণমূল জমানায় নেতা পুলিশের যোগসাজশের অভিযোগও উঠেছে। তবে এবার পালা বদল হয়েছে। পদ্মের বাংলায় কিন্তু আর রেয়াত করা হবে না। রাজ্যের হেল্পলাইন নম্বর চালু হলে অবশ্যই বন্ধ হবে সব জারিজুরি। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে উপকৃত হবেন। এবার জেলার ছবি আপনাদের দেখাবো। জেলার মানুষজন এই সিদ্ধান্তের পর কি বলছেন। আমাদের সঙ্গে বারাসাত থেকে সরাসরি জিয়াউল আলম রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, আমরা দেখেছি যে এর আগের জমানায় ঠিক কি হতো, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় বালি পাচার হয়ে যেত, গরু পাচার হয়ে যেত, বিভিন্ন রকম পাচার চক্র চলতো সিন্ডিকেট দিয়ে, ঘুষ দিয়ে। তবে এই সরকার বারবার বুঝিয়ে দিয়েছে এসব আর হবে না, আর করা যাবে না, এবং সেজন্য এবার হেল্পলাইন নম্বর চালু। যারা এতদিন পর্যন্ত সরকারি সুবিধা পাওয়ার জন্য যাদেরকে দিতে হতো কাটমানি, ঘুষ, তারা এখন এই সিদ্ধান্তের পর কি বলছেন? দেখো, সাধারণ মানুষ অবশ্যই খুশি, তার কারণ যে কোনো সরকারি প্রকল্পের কোনো সুযোগ সুবিধা নিতে গেলে দিতে হতো কাটমানি, এবং সেটা মোটা অঙ্কের টাকা। সে বিভিন্ন সরকারি প্রকল্পে যেমন আবাস যোজনা থেকে শুরু করে, এবং যেমন হচ্ছে দুর্নীতি হচ্ছে আরো একটি বড় জায়গায়, সেটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে সাইক্লোন, অর্থাৎ একেবারে সুন্দরবনের যে জায়গা, অর্থাৎ এই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা, এখানে আমপান, বুলবুল, ইয়ার সহ একাধিক কিন্তু সাইক্লোন এখানে আছড়ে পড়েছে, এবং সেই সময় ক্ষতি হচ্ছে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তারা কোনো টাকা পায়নি এবং তারা কোনো ক্ষতিপূরণ পাননি। কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে কারা? তারা যারা হচ্ছে শাসক দল ঘনিষ্ঠ, সেই সময় তৃণমূল ঘনিষ্ঠ ছিল, তারা পেয়েছে। এবং যারা গরিব মানুষ, যারা হয়তো কিছু সাহায্য পেয়েছে সরকারি সুবিধা,
তাদেরকেও কাটমা নিতে হচ্ছে, অর্থাৎ কাটমানি দাও, সরকারি সুবিধা নাও। এই ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। ফলে কাটমানি না দিলে কোনো রকম ভাবে সুযোগ সুবিধা পাবে না। কিন্তু নতুন সরকার আসার পরে কিন্তু বারংবার বলেছেন যে এই ধরনের অর্থাৎ কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো কাটমানির এখানে কেস নেই। ফলে মানুষ যারা সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা তারা কিন্তু পাবে। কিন্তু এখানে এর আগে দেখা যাচ্ছে ভুরি ভুরি অভিযোগ এই ধরনের এই সরকারের আগের সরকারের বিরুদ্ধে রয়েছে। ফলে কাটমানি দাও, সরকারি সুযোগ সুবিধা নাও, ফলে বঞ্চিত হয়েছে গরিব মানুষ। মাথার উপরে চাল নেই, তিরপলের চালে বসবাস, কিন্তু তারাও বারংবার গেছে সরকারের কাছে, তৃণমূল নেতাদের কাছে, কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে। একবার নয়, দুবার নয়, 10 বার 20 বার ফিরতে হচ্ছে। কিন্তু অসহায় হয়ে তারাও কিন্তু অসহায় সুযোগ নিয়েছে এই ধরনের সেই সময় তৃণমূল সরকার। ফলে কোনো রকম ভাবে কাটমানি ছাড়া কোনো সুযোগ সুবিধা পাবে না সাধারণ মানুষ, এইটাই কিন্তু রীতি হয়ে উঠেছিল আগের সরকারের আমলে। ফলে নতুন সরকার হেল্প ডেস্ক চালু করেছে, ফলে কোনো কাটমানি দিতে হবে না। ফলে মানুষের যে সুযোগ সুবিধা, কোনো সাইক্লোন থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা, সেগুলো মানুষ আবেদন করলেই সেগুলো দেখা হবে এবং তারপরেই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আগের সরকারের আমলে শুধুমাত্র কাটমানি দাও, সরকারি সুযোগ সুবিধা নাও, ফলে বঞ্চিত হয়েছে হাজার হাজার মানুষ। ফলে যেভাবে ইয়াস, আমফান, বুলবুল থেকে শুরু করে যে সমস্ত সরকারি সুবিধা সবটা থেকে বঞ্চিত করেছে সাধারণ মানুষকে আগের তৃণমূল সরকার। ফলে নতুন সরকার এসে হেল্প ডেস্ক চালু করেছে, ফলে পরিষেবা নাও, সুযোগ সুবিধা নাও, ফলে এখানে কোনো কাটমানির প্রশ্নই ওঠে না, এমনটাও কিন্তু জানিয়ে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ জিয়াউল। আর এবার আমরা মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি পঙ্কজ রয়েছেন, প্রতিনিধি পঙ্কজের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার জানাই, এবার রাজ্যের হেল্পলাইন নম্বর চালু। তৃণমূল জমানায় যে দেদার কাটমানি সিন্ডিকেটের অভিযোগ উঠত সেসব এবার বন্ধ। হেল্পলাইন নম্বর চালু হলে বন্ধ হবে সেই সব জারিজুরি। এরপর বিভিন্ন জায়গা থেকে সেখানকার সাধারণ মানুষরা কি বলছেন তাদের বক্তব্য শোনার চেষ্টা করব, কারণ এতদিন পর্যন্ত সমস্ত সরকারি প্রকল্প পেতে গেলেও সাধারণ মানুষদের দিতে হতো কাটমানি। আমাদের সঙ্গে সরাসরি পঙ্কজ রয়েছেন এই মুহূর্তে। পঙ্কজ, মেদিনীপুর থেকেও তো ভুরি ভুরি অভিযোগ উঠেছে যে সেখানেও সাধারণ মানুষজন প্রকল্প পেতে গেলে তাদেরকে কাটমানি দিতে হতো এবং সিন্ডিকেট চক্র চলতো। সেখানে নেতা, পুলিশ সবাইকে ঘুষ দিয়ে, টাকা দিয়ে তারা এই চক্র চালাতে পারতো। কিন্তু এবার যখন সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে, তখন মেদিনীপুরের মানুষজন তারা কি বলছে? দেখো, মেদিনীপুরের মানুষ কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু অভিযোগ করে এসেছিলেন যে কাটমানি সবসময় কাটমানি নিত রাজনৈতিক নেতারা। সেক্ষেত্রে এই হেল্পলাইন নাম্বার চালু হলে কিন্তু মেদিনীপুর যেখানে এই কাটমানির বিষয়টা তারা জানাতে পারবেন, সেই বিষয়ে কিন্তু কাটমানির যেখানে পূর্ব মেদিনীপুরের এলাকার মানুষ কিন্তু তারা কিন্তু খুশি হয়েছে। কারণ যে সমস্ত রাজনৈতিক নেতারা এই বিগত সরকারের আমলে রাস্তাঘাট থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ পাইয়ে দেওয়ার বা রাস্তার কাজ করাকে নিয়ে কিন্তু কাটমানি তারা নিত। শুধু কাটমানি নয়, যে সমস্ত রাস্তার যেখানে কাজ হওয়ার কথা, পরিবর্তিত উন্নত মানের কাজ হওয়ার কথা, সেক্ষেত্রে সেখানে কাজ কিন্তু ঠিক মতন হতো না। সেক্ষেত্রে এলাকার মানুষ তারা কিন্তু জানাতো যে এই কাটমানি যেখানে কন্ট্রাক্টরের কাছ থেকে শুরু করে এলাকার বড় বড় নেতাদেরকে কিন্তু কাটমানি দিতে হতো এই রাস্তার কাজ তৈরি করতে। সেক্ষেত্রে এই কাটমানি বন্ধ করতে হেল্পলাইন নাম্বার চালু হলে কিন্তু এলাকার মানুষ যেখানে তারা জানাতে পারবেন তাদের বিষয়, যেখানে যে কাটমানি নিলেই তাদের যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা কাটমানি নিত বা নিবে, তারা কিন্তু যে হেল্পলাইন নাম্বার রাজ্য সরকার চালু করছেন সেই চালু করাতে তারা কিন্তু খুশি হয়েছে এবং ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে। এই সরকার থাকাকালীন তারা কিন্তু 2.5 মাসে তারা দেখে এসছে বিভিন্ন রকম জনমুখী প্রকল্পের কাছাকাছি এবং সেবামূলক কাজের কাছাকাছি বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করছেন। তার ক্ষেত্রে এবার এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এবার সমস্ত জারিজুরি বন্ধ হবে। ধন্যবাদ পঙ্কজ। ঘুষ, কাটমানি দিয়ে কালো কারবার রুখতে কড়া রাজ্য। জামানা বদলের পর বদলেছে বাংলার ছবি। পাচার রুখতে অল আউট অ্যাকশন। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড় সাফল্য। এসটিএফ পুলিশের অভিযানে জালে লরির চালক সহ 7। বেলকুড়ি টোল প্লাজার কাছে লরি আটকে তল্লাশি। আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন, প্রতিনিধি ইন্দ্রজিৎ। বড়সড় সাফল্য, পাচার রুখতে অল আউট অ্যাকশন এবং সেখানে বড়সড় সাফল্য। এই যে পাচার হচ্ছিল, সেই পাচারের কিরকম পরিকল্পনা ছিল, কিভাবে সেই ছক বানচাল হয়ে গেল? দেখো, অনেকদিন একেবারেই বলে রাখি যে একেবারেই সিনেমা কায়দায় এই পাচার হচ্ছিল এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি প্রায় 322 কেজি গাঁজা পাচার হচ্ছিল এবং
চান্ডিল থেকে এটা ধানবাদ যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি, এবং পথে একেবারেই 18 নম্বর জাতীয় সড়কে এসটিএফ ও পুলিশ যৌথ অভিযান চালায়। সেখানে বেলকুড়ির কাছে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়, এবং যেভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে একেবারেই একটি লরি, সেই লরির সাইডে একেবারেই ফ্রেম করে, কার্ডবোর্ডের ফ্রেম করে তার ভিতরে প্যাকেট বন্দি গাঁজা রাখা ছিল। এবং আমরা যেটা আরো জানতে পেরেছি পুলিশ সূত্রে, যে রাজ্য এসপির কাছে আগেই খবর ছিল, এবং সেই খবর সূত্র ধরেই পুরুলিয়া একটি প্রতিনিধি দল আসে এবং জেলা পুলিশের সহযোগিতায় তারা সন্ধ্যের থেকেই অভিযান চালায়, এবং অবশেষে ধরা পড়ে একটি ট্রাক। সেই ট্রাক থেকে বিপুল পরিমাণ 322 কেজি গাঁজা উদ্ধার হয়, এবং এই অভিযান ব্যাপক আকারে চলছে বিভিন্ন জায়গায়। এবং যেটা জানতে পেরেছি, এই গাঁজা উদ্ধারের পরে গ্রেপ্তার হয়েছে যারা, তারা 7 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজু পাল, উত্তম কুমার সিনহা, জীবন দে, এরা সকলেই বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে। দীপক কুমার সিং, রঞ্জিত প্রসাদ, অজিত কুমার সিং, এরা সকলেই বিহারের বাসিন্দা। এছাড়াও কালিয়া লঙ্কা বলে একজনকে উড়িষ্যার বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ধন্যবাদ ইন্দ্রজিৎ। মাদক পাচার রোধে এসটিএফ পুলিশের সাফল্য, এসটিএফ পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী, সমন্বয় রেখে দ্রুত কড়া পদক্ষেপের প্রশংসা। মাদক পাচার, বেআইনি কাজকর্মে জিরো টলারেন্স, যুব বা সমাজের ক্ষতি করে এমন কিছুই বরদাস্ত নয়। দুষ্কৃতীদের উপড়ে ফেলতে বদ্ধপরিকর বিজেপি সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় রাজস্ব জমা পড়তো না, এরকম অভিযোগ উঠেছে। আর এবার তৃণমূল জমানার সেই ফাঁকা কোষাগার ভরানোর চ্যালেঞ্জ। পদ্মের বাংলায় সিন্ডিকেট রাজ, পাচার চক্রে জিরো টলারেন্স, ঘুষ কাটমানি কালচার আউট হতেই অল আউট অ্যাকশন। রাজ্য জুড়েই বালি, পাথর, মাটি পাচার বিরোধী অভিযান। ঝাড়গ্রামের চোরমুন্ডি মহাপালে হানা পুলিশ ভূমি দফতরের। ঝাড়গ্রাম জেলা জুড়ে জোরদার অভিযান। কি ছবি সেখানকার জানবো, আমাদের সঙ্গে রাজু রয়েছেন প্রতিনিধি। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ বা মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে জিরো টলারেন্স, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে বা বালি পাচার বা বিভিন্ন মাটি পাচার, যে রাজস্ব আদায়, সেই রাজস্ব আদায় সেই অর্থে হয়নি রাজস্ব কোষাগারে। আর তারপর থেকেই বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় অবৈধ বালি কাটা, অবৈধভাবে মাটি কাটা, মোরাম চুরি, সমস্ত কিছুই হয়েছে। এবারে ছবিটা আলাদা। এই পালা বদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন জিরো টলারেন্সের মাধ্যমে সমস্ত রাজস্ব কর আদায় হবে, এবং বালি মাফিয়া, মোরাম মাফিয়া এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হবে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম জেলা জুড়ে ইতিমধ্যে যে সার্কুলেট জারি করা হয়েছে, সেই সার্কুলেট অনুযায়ী ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে পুলিশের তরফ থেকে কড়া নজরদারি এবং বিভিন্ন পদক্ষেপ। বিভিন্ন জায়গায় এই বর্ষার সময় স্টক যে বালি রয়েছে, সেই স্টক বালির সিও রয়েছে কিনা, অর্থাৎ সেখান থেকে রাজস্ব আসবে কিনা, যদি না আসে, অবৈধভাবে কাটা হয়েছে, তাহলে তার উপর অ্যাকশন নেওয়া হবে। এবং বিভিন্ন জায়গায় যে বালি গাড়ি বেরোচ্ছে, সেই বালি গাড়ি আদৌ কি এই সময় স্টক থেকে চালানো হচ্ছে না নদী থেকে চালানো হচ্ছে, তা নিয়েও তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে যদি দেখা হয়, গত দুদিন আগেই অবৈধ বালি পাকড়াও করেছিল পুলিশ এবং ভূমি দপ্তর। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, ইতিমধ্যে সেই নির্দেশ মতো বিভিন্ন প্রান্তে পুলিশের যেমন কড়া নজরদারি রয়েছে, পুলিশের টহল রয়েছে, এবং বিভিন্ন মোড়গুলোতে যে জায়গা দিকে বালি উঠবে বা মোরাম উঠবে, সেই সমস্ত জায়গায় পুলিশের বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে রাতে যেভাবে রাতের অন্ধকারে যে বালি পাচার হতো, সেই রাতের অন্ধকারে বালি পাচার বন্ধ করতে বিভিন্ন জায়গায় রাতে রেড করা হচ্ছে। অর্থাৎ পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, এবং সেই নির্দেশ মেনেই মূলত এই যে অল আউট অ্যাকশন শুরু হয়েছে। ধন্যবাদ।
ঘুষ সিন্ডিকেটে জিরো টলারেন্সে মিলেছে সুফলও। পালাবদলের বাংলায় রাজস্ব আদায় রেকর্ড গড়ছে নকশালবাড়ি। ক্ষমতার হাত বদল হতেই 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। খুশি ভূমি রাজস্ব আধিকারিক। বাংলায় পালাবদলের পর মাত্র 2.5 মাস হয়েছে, আর এই অল্প সময়ের মধ্যেই কোষাগারে লক্ষ্মী লাভে নিত্য নতুন রেকর্ড করেছে বিজেপি সরকার। এবার রাজস্ব আদায়ে রেকর্ড করল নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। গত 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায় করে দেখালো নকশালবাড়ি। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, এবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। বালি থেকে পাথর, গত 15 বছরের সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকা রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন। এতে ইতিবাচক ফলও মিলছে। রাজ্যের কোষাগারে তৃণমূল আমলের তুলনায় অতিরিক্ত টাকাও ঢুকছে। এপ্রিল পর্যন্ত যা ছিল নেই রাজ্য, চৌঠামের পর থেকে সেখানেই সব রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন, উন্নয়নে টাকার অভাব হবে না। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। কি আশ্চর্য, নতুন মুখ্যমন্ত্রী বলছেন টাকার অভাব হবে না, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে নেই নেই শুনেই অভ্যস্ত রাজ্যবাসী। আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ, আজ 4 বছর ধরে। এই 2.5 মাসে কি পরিবর্তন হলো যে সরকারের ঘরে টাকা এসে গেল? উত্তরটা খুবই সহজ। নতুন কোনো কর চাপিয়ে নয়, স্রেফ তৃণমূল জামানার প্রাতিষ্ঠানিক লিকেজ বা চুরির রাস্তা বন্ধ করেই এই সাফল্য এসেছে। রবিবার এক স্যান্ডেল পোস্ট করে বিগত তৃণমূল সরকারকে রাজস্ব আদায় নিয়ে বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সিএজি রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল আমলের তীব্র আর্থিক অব্যবস্থাপনাকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। পালাবদলের পরই কর ফাঁকি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। সেই চুরি আটকেই সাফল্য পেয়েছে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। 1 বছরে রাজস্ব 3 মাসেই আদায় করে দেখিয়েছে নকশালবাড়ি। তৃণমূল আমলে বছরে কর আদায় 10 লক্ষ টাকা। অভিযোগ, তৃণমূল আমলে জমাই পড়তো না রাজস্ব। গত 2.5 মাসেই 7 লক্ষ টাকা রাজস্ব আদায়। প্রত্যেকটা চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে খাজনা সেভাবে আদায় হতো না। নোটিশ পাঠাচ্ছি যে তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেটের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকে কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরো বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এবছর এবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরো হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, কাদের পকেটে ঢুকতো সরকারের টাকা? তৃণমূল নেতাদের বিরুদ্ধেই সরব বিজেপি। তৃণমূল সময়ে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র। সংসদে এনডিএর বৈঠক, সেই বৈঠকে ডাক পেয়েছেন এনসিপিআই এর সদস্যরা। এনডিএর বৈঠকে কাকলি, শতাব্দী, এনডিএর বৈঠকে সায়নী, রচনা। এনডিএ স্ট্র্যাটেজি বৈঠক, এনডিএর সেই স্ট্র্যাটেজি বৈঠকে ডাক পেয়েছেন এনসিপিআই এর সাংসদরা। আমাদের সঙ্গে দিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়ী, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপিতেই মিশছে এনসিপিআই? দেখো, এই প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে, যদিও এনসিপিআই তরফ থেকে বিষয়ে স্পষ্ট করে কোনো জবাব দেওয়া হয়নি। সেই সম্ভাবনাও ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে। তার কারণ এনসিপিআই তরফ থেকে যে অনুরোধ করা হয়েছিল যে তারা এনডিএর সঙ্গে যুক্ত হতে চান, সেই অনুরোধ তার কিন্তু এখনো পর্যন্ত কোনো মতামত সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে
স্পিকার এখনো পর্যন্ত তার মত জানাননি। ফলে বিজেপিতে যোগ দেওয়ার বেশ কিছু সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে। যদিও এনসিপিআই এর বেশ কিছু সাংসদ রয়েছেন, তারা এখনই বিজেপিতে যেরকম জয়েন করতে চান না। আবার উল্টো দিক থেকে বেশ কিছু সাংসদ এরকমও রয়েছেন যারা চান যে তারা সরাসরি বিজেপিতে যোগ দিয়ে তারা কাজ করুন। সব মিলিয়ে একটা দোটানা এই মুহূর্তে রয়েছে। কিন্তু যেটা সব থেকে বেশি সিগনিফিকেন্ট, যে এনসিপিআই এর যেখানে এখনো পর্যন্ত সে অর্থে দাঁড়িয়ে এনসিপিআই কে স্পিকার অনুমোদন দেননি, কিন্তু এনডিএর বৈঠক কিন্তু এবার ডাক পেয়েছে এনসিপিআই এর সাংসদরা। এবং আজকে 9:30টায় সেই বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্য করার কথা, সেই এনডিএ বৈঠকে আজকে এনসিপিআই এর সব সাংসদরা উপস্থিত থাকবেন। এবার সেখানে দেখার যে এনসিপিআই নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পান কিনা, বা তাদের সাথে কি ইন্টারাকশন হয় অন্যান্য এনডিএ নেতাদের। তার কারণ এই প্রথম এনডিএর সমস্ত শরিকদের সঙ্গে এনসিপিআই এর প্রথম বৈঠক হতে চলেছে এনসিপিআই এর সাংসদদের। ফলে সেইখান থেকে কি কি বক্তব্য উঠে আসে সেটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। বেশ, অবশ্যই সেদিকে নজর তো থাকছেই। এদিকে এনডিএর বৈঠকে এনসিপিআই এর প্রশংসায় দিলীপ ঘোষ। দেশের স্বার্থে একসঙ্গে কাজই তো কাম্য, দাবি মন্ত্রী দিলীপের। ভালো কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো। দেশের জনতা যাতে আরো লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক।